This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। ৬৭৫ জন চিকিৎসক মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে রোগী পরিষেবা ব্যাহত হবে না। মুখ্য সচিবের আর স্বাস্থ্য সচিবের কাছ থেকে জানতে চাইলেন শুভেন্দু অধিকারী। আরজিকরের ঘটনার পরেও সরকারি চিকিৎসকের উপর কর্তৃত্ব আছে সেটা প্রমাণ করার সভা কোনো বলেও কটাক্ষ বিরোধী দলনেতা। শায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শায়ন্ত, এই যে বৈঠক রয়েছে চিকিৎসকদের সঙ্গে, এই বৈঠকের প্রেক্ষিতটা কি, মানে কেন এই বৈঠক ডাকা হয়েছে, এবং এর পাশাপাশি তোমার থেকে জানতে চাইবো যে এই বৈঠকে ঘিরে তো ইতিমধ্যে আমরা দেখছি রাজনৈতিক একটা উত্তাপ শুরু হয়ে গিয়েছে। একদমই, তুমি কি জানো হয়তো যে মাসখানেক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে নিয়ে লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্প চালু করে, সেখানেও চিকিৎসা পরিষেবার বিষয়ে এই প্রকল্প চালু করেছিলেন। তারপরই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার আরেক নাম সেবা, এই প্রকল্পটি অর্থাৎ এই বিষয়টি নাম দিয়ে আগামীকাল বিকেলে ধনধান্য অডিটোরিয়ামে প্রায় ২৬০০ চিকিৎসকের সঙ্গে তার বৈঠকে বসার কথা। যে টেক বৈঠকের মধ্যে তিনি সরকারি পরিষেবা বা সরকারি হাসপাতালগুলোতে কী সমস্যা রয়েছে, কী ধরনের পরিষেবা আরও প্রয়োজন আছে, চিকিৎসকদের কী কী খামতি রয়েছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করবেন বলে সূত্রের খবর। তবে যেটা মূলত রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তে কিন্তু বিরোধীরা সরব হয়েছেন। তারা একটা কথা বলছেন যে এই ধরনের বৈঠক মূলত চিকিৎসকদের ওপরে যাতে তৃণমূল প্রশাসন নিজেদের কর্তৃত্ব কায়েম করতে পারে সেই কারণে। কারণ আরজিকর ইস্যুর পর কোথাও না কোথাও এই চিকিৎসকদের ওপর রাশ আলগা হয়েছে তৃণমূল সরকারের, আর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে ডাক দিয়েছেন। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু নির্দিষ্টভাবে একটি বিষয় জানতে চেয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে। তিনি জানতে চেয়েছেন ৬৭৫ জন প্রবীণ চিকিৎসকের এই বৈঠকে যোগ দেবার কথা। যদি তারা যোগ দেন তাহলে চিকিৎসা হবে কিভাবে? সোমবার সপ্তাহের একদম প্রথম দিন সেখানে সিনিয়র চিকিৎসকরা যদি সেই বৈঠকে চলে যান এবং যে কজন চিকিৎসকদের জন্য এন্ট্রি পাস পাঠানো হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে, তারা যদি চলে যান তাহলে হাসপাতালগুলোর চিকিৎসা পরিষেবা মুখ থুবড়ে পড়বে। সোমবার যেহেতু সেই কারণে প্রচুর বড় ডাক্তার বা অন্যান্য শীর্ষ ডাক্তাররা কিন্তু এই দিন হাসপাতালগুলোতে বসেন এবং যারা রোগীরা সোমবার দিনগুলিতেই আসে মূলত হাসপাতালগুলোতে ভিড় করেন, তাহলে তারা চিকিৎসা পরিষেবা পাবেন কি করে? স্বাভাবিকভাবেই এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন তাহলে এইভাবে চিকিৎসা পরিষেবা যদি বন্ধ করে চিকিৎসকরা যাবেন, চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাবে না। আগে আরো বিষয়টা কোন দিকে এগোয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে শায়ন্ত। কুণাল ঘোষ তিনি এই নিয়ে কি বলছেন শোনাবো। এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন, তখন চললো কি করে? যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার ছিল না। তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। এদিকে বছর খুললেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ভবানীপুর কেন্দ্র যে তার টার্গেট তা ঠাড়ে ঠাড়ে ভালোই বুঝিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা। এক মাস আগে শুভেন্দু অধিকারী প্রথম বলেন যে নন্দীগ্রামের চেয়ে ভবানীপুরে জেতা অনেক সহজ, ভবানীপুরে অনেক অবাঙালি ভোটার, সেটা মনে করিয়েই এমন চ্যালেঞ্জ ছোড়েন বিরোধী দলনেতা। এমনটাই মত রাজনৈতিক মহলের। তারপর দিন কয়েকের ব্যবধানে দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে মিছিল করেছিলেন রাসবিহারী টালিগঞ্জ এলাকায়, যা ভবানীপুর বিধানসভার লাগোয়া। দিন কয়েক আগে আবারও বিধানসভার গেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভবানীপুরের প্রসঙ্গ তোলেন। হিন্দুদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান শুভেন্দু। এবার আজ ভবানীপুর বিধানসভার থিয়েটার রোড এলাকায় মন কি বাত অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু। অর্থাৎ ভবানীপুরে তার রাজনৈতিক কর্মসূচি বাড়িয়ে তৃণমূলকে চাপে ফেলতে চাইছেন শুভেন্দু। 2026-এর নির্বাচনে শুভেন্দু সরাসরি ভবানীপুরে দাঁড়ানোর কথা না বললেও তার নজর যে ভবানীপুরেই রয়েছে তার ইঙ্গিত দিচ্ছেন বিরোধী দলনেতা, যদিও তৃণমূল এসবকে গুরুত্ব দিতে নারাজ। ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে, এটাও শুনতে পারি, কোনো সমস্যা নেই এটাতে।
আমরা ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো। প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে নিয়ে এখানে আসি। আমরা গর্বের ভারতীয়, একেবারে গর্বের ভারতীয়, এবং তার সাথে সাথে হিন্দুস্তানি মানে সনাতনী। আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী, যিনি বিশ্ব নেতা, তার মন কি বাত প্রত্যেকবার শুনি। আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন, তারা কিছুজন আছেন, আমরা এখানে শুনলাম। এক মাস আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন নন্দীগ্রামের থেকে ভবানীপুরে জেতা তার কাছে সহজ। সেদিন তিনি ঠিক কি বলেছিলেন শুনে নেওয়া যাক একবার। আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে, মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি। ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন আপনাদের শোনাবো। এর পাশাপাশি তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আমরা কর্মসূচি সম্মানীয় বিরোধী দলনেতা এবং সম্মানীয় সভাপতি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় করছেন, এবং আপনাদের কথা দিচ্ছি, বা আমাদের বিরোধী দলনেতাও কথা দিয়েছেন, ঠিক যেভাবে নন্দীগ্রামে উনি হারিয়েছিলেন, যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়ান তাহলে ভবানীপুরেও আবার ওনাকে হারানো হবে। আর ভবানীপুরে শুধু একটি পরিবার, মানে ব্যানার্জি পরিবারেরই শুধু সুরক্ষা থাকবে, বাকি সমস্ত ভবানীপুরের মানুষ তাদেরকে খুন করে দেওয়া হবে। আজকে ভবানীপুরে জল জমছে, ভবানীপুরে মানুষ জল পাচ্ছে না। আজকে বৃদ্ধাশ্রমে খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, হচ্ছে না বলুন তো? সুতরাং ভবানীপুরের মানুষ আপনাকে সুদে আসলে জবাব দেবে। আরে ওটা তো কहीं पे নিগাহে कहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। বলে মন টানছে, বলে कहीं पे নিগাহে कहीं पे নিশানা। আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে, কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না। মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে। দেখুন, দুটো রাজনৈতিক দল তারা কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই। এদিকে ভুয়ো ভোটার বিতর্কের মধ্যে ফের রাজ্যে এনআরসির দাবি শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, তারাও বলেন বাংলায় অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার আছে, না হলে সাবরাদি এখানে ভোট দিল কি করে? পশ্চিমবঙ্গেও এনআরসি দরকার, দাবি বিরোধী দলনেতার। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত বলেও মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার দাবি, উত্তরাখণ্ড, গুজরাটে ইতিমধ্যেই এনআরসি হয়েছে, মহারাষ্ট্র শুরু করেছে, এনডিএ শাসিত রাজ্যে এনআরসির কাজ চলছে। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। আপনারা এগুলো না করে, আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই।
ভুতুরে রাজনৈতিক দল বিহারের লোকেদের নাম তুলছে। মহারাষ্ট্র দিল্লিতে বিজেপির বিপুল জয় পর গত 12 ফেব্রুয়ারি এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো। এর পাশাপাশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। দেখুন, এনআরসি আমরা তো আমাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছি। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীত্বে রুটি কাপড়া और মাকানের কাজ আমরা করে থাকি। আর বিজেপি তাতে পাল্লা দিতে না পেরে, তারা এমনিতেই বাংলার শত্রু, তারা পাল্লা দিতে না পেরে তারা এই ধরনের ধর্মীয় ভেদাভেদের ইস্যুগুলোকে সামনে আনে। মানুষও প্রত্যাখ্যান করবেন, আমরাও বিরোধিতা করি। অতএব অন্য রাজ্যে হয়, কিন্তু আমি পশ্চিমের কথা বলছি। পশ্চিমবঙ্গে আমার কাছে একটা বিশেষভাবে আমার কাছে একটা খবর যে এখানে তৃণমূলের গ্রিপে, অর্থাৎ তৃণমূলের হাতে 35 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার মজুত আছে। অতএব ভুয়া ভোটার পশ্চিমবঙ্গে আকছার আছে। ভুয়া ভোটার নিয়ে আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। আজও কিন্তু ভুয়া ভোটার বাংলায় ভরপুর আছে। এদিকে মন কি বাতে নারী ক্ষমতায়ন নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর। সেই ইস্যুতে শাসক দলকে বিদতে ছাড়ল না বিজেপি। মুখে যতই নারীর ক্ষমতায়নের কথা বলুক তৃণমূল, কাজের কাজ যে কিছুই হচ্ছে না সেটা বাংলায় একের পর এক নারী নির্যাতনের ঘটনাতেই স্পষ্ট। তোপ সুকান্ত মজুমদারের। साथियों, इस बार महिला दिवस पर मैं एक ऐसी पहल करने जा रहा हूं जो हमारी नारी शक्ति को समर्पित होगी। इस विशेष अवसर पर मैं अपने सोशल मीडिया अकाउंट जैसे एक्स, इंस्टाग्राम के अकाउंट्स, उनको देश की कुछ इंस्पायरिंग वुमेन को एक दिन के लिए सौंपने जा रहा हूं। ऐसी वुमेन जिन्होंने अलग अलग क्षेत्रों में उपलब्धियां हासिल की हैं, इनोवेशन किया है, अलग अलग क्षेत्रों में अपनी एक अलग पहचान बनाई है। 8 मार्च को वो अपने कार्य और अनुभवों को देशवासियों के साथ साझा करेगी। আমরা এটাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে বলে না আমরা এতজন মহিলা সাংসদকে পাঠিয়েছি, অমুক করেছি, তো এই কাঠের পুতুল মহিলা সাংসদ পাঠিয়ে তো লাভ নেই। মহিলাদের সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ। আরজি করের পর থেকে আজ অবধি কয়েক মাসে একের পর এক ঘটনা ঘটে গেছে। কলকাতার মতো জায়গায়, সল্ট লেকের মতো পশ এলাকায় যেখানে শিক্ষিত ভদ্রলোকেরা থাকেন বলে আমরা মনে করি, সেখানে মহিলার গলায় চাকু চলেছে। উত্তরবঙ্গে মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে, তার ছবি উঠেছে। একের পর এক মহিলা শ্লীলতাহানি, রেপ, এবং তার সাথে আমরা নারী পাচারে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য হিসাবে গোটা দেশের মধ্যে প্রথম দিকে অবস্থান করে। এই নারী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়, মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যদি নারীদের এই অবস্থা হয়, তার মানে আপনার সাংসদ যতই ওই পুতুল মহিলাদেরকে আপনারা সাংসদ হিসেবে লোকসভায় পাঠান, কাজের কাজ কিছু হচ্ছে না, নারীর ক্ষমতায়নও হচ্ছে না, নারীর মুক্তিও হচ্ছে না। বাংলায় কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত, স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডার নেম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একটি দল যাতে জনপ্রতিনিধিত্ব সমস্ত স্তরের, পঞ্চায়েত বা পুরসভা, বিধায়ক, মন্ত্রী, সাংসদ, দলের পদাধিকারী, এই সব ব্যাপারে যত বেশি সংখ্যক মহিলা আছেন এটা ভারতবর্ষের অন্য কোনো দলে নেই। তো এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মডেল। ফলে নরেন্দ্র মোদী নতুন কিছু বলছেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল সেইটাকেই নকল করছেন বা সেইটা দেখিয়ে নাটক করছেন।
রাজ্যে বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি, বছর বছর অস্বাভাবিক ফি বৃদ্ধি রাজ্যের বেসরকারি স্কুলগুলোর। অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে একাধিক মামলা হাইকোর্টে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টে। বিচারপতির কড়া পর্যবেক্ষণের পরেও নির্বিকার রাজ্য সরকার। রাজস্থান পারলে বাংলা কেন নয়? বিধানসভা বিল এলেও খাতায় কলমে কোনো কাজই করছে না রাজ্য। ফি নিয়ন্ত্রণের স্রেফ নামেই আছে কমিটি। অস্বাভাবিক ফি বৃদ্ধি রুখতে আপাতত কোনো তৎপরতা নেই শিক্ষা দপ্তরের। অন্যদিকে ফি বৃদ্ধি রুখতে 10 দফা গাইডলাইন দিয়েছে রাজস্থানের শিক্ষামন্ত্রক। হু হু করে ফিস বাড়ায় রাজ্যের বেসরকারি স্কুলগুলো। বারবার কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে এভাবে ফিস বাড়ানো উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, একটা কিছু ভাবা উচিত, কিন্তু রাজ্য সরকার নির্বিকার। রাজস্থান বলেছে রাজস্থানের সরকার শিক্ষা দপ্তর আগামী 3 বছর কোনো স্কুল ফিস বাড়াতে পারবে না। তাহলে বাংলা কেন এই নির্দেশ দিতে পারে না, প্রশ্ন তুলছেন অভিভাবকরা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। প্রাইভেট স্কুলে এরকম করে ফিস বাড়ানোটা উচিত না, কারণ আমাদের ওখান থেকে তো সবই কিনতে হচ্ছে, বই, জামা কাপড়, মানে স্কুলের ইউনিফর্ম সবই তো নিতে হচ্ছে। তো আবার এক্সট্রা যদি ওরা বাড়িয়ে দেয় ফিস, তাহলে ওটা তো আমাদেরই প্রবলেম না। এমনভাবে বাড়িয়ে দেওয়াটা উচিত না যাতে গার্জেনদের খুব অসুবিধে হয়ে যায়, কারণ আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো আমাদের হুট করে অনেকটা অ্যামাউন্ট যদি বেড়ে যায়, সেখানে আমাদের একটু অসুবিধেই হয়, কারণ আমাদের স্বল্প মূল্যে স্বল্প ব্যয়, পড়াশুনোটা তো চলবেই, পড়াশুনো সব বাচ্চাদের করতেই হবে, আমাদেরকে স্কুলে পড়াতেই হবে, কারণ প্রাইভেট স্কুল ছাড়া এখন উপায় নেই। তো সেই ক্ষেত্রে একটু যদি প্রাইভেট স্কুলরা চিন্তা করে ফিটা বাড়ানোর আগে, তাহলে আমাদের গার্জেনদের ভালো হয়, এবং গার্জেনদের ভালো হলে বাচ্চাদেরও ভালো হবে। আমরাও তো এই নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে। তো ওখানে দেখবেন রাজস্থানে যেটা হয়েছে কোর্ট নির্দেশিত, কোর্ট ডিরেকশন দিয়েছে। তো আমাদের এখানে কোর্ট এরকম ডিরেকশন হলে ভালো হয়, কারণ বেসরকারি স্কুলগুলো সত্যি তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরা একটা কমিশন করছি, এই কমিশন মুখ্যমন্ত্রী যদি ছাড় দেন, মুখ্যমন্ত্রী সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখানে মুখ্যমন্ত্রীই নেবেন। দেখুন, কোর্টের জন্য অপেক্ষা করতে হবে কেন? ওনারা তো কথায় কথায় বলেন গরিব মানুষের সরকার, গরিব মানুষের জন্য তো ফিস তো নিয়ন্ত্রণ করতে হবে। প্রাইভেট স্কুলগুলোতে, এমন কলকাতাতে এমন অনেক স্কুল আছে যেখানে আমি আমার মেয়েদেরকে পড়াতে পারবো না, এত ফিস তাদের। এর তো কন্ট্রোল হওয়া প্রয়োজন। সাধারণ মানুষ কোথায় যাবে? রাজ্য সরকার রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে, বা এই চোর বা ফেক টিচারদের রিক্রুট করে চোর নেতাদের মাধ্যমে তারা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে। আমি নিজে সরকারি শিক্ষা মাধ্যম থেকে পড়ে এসেছি, হয়তো আপনারা অনেকে পড়ে এসেছেন। এখন আপনারা বা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সরকারি শিক্ষা মাধ্যমে পাঠাতে পারছি না।